নমস্কার, গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেয়াপাতা নৌকো উপন্যাসের প্রথম খণ্ডটা আপনারা অনেকেই শুনেছেন, আপনাদের খুব ভালো লেগেছে। আজকে থেকে শুরু করছি এই উপন্যাসের দ্বিতীয় খণ্ড। আপনারা আজকে শুনবেন দ্বিতীয় খণ্ডের প্রথম পর্ব। আশা করি আপনাদের এই উপন্যাসটি ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের পর্ব। অবনীমোহনের ধারণা পূর্ব বাংলাকে চেনার মন্ত্র হেমনাথ, লারমোর, স্নেহলতার মতন মানুষদের হাতে রয়েছে এবং পূর্ব বাংলাকে না জানলে গোটা বাংলাদেশটাকেই জানা যাবে না। তার বিশ্বাস এখানে তাদের থাকা ব্যর্থ হবে না। আবেগপূর্ণ সুরে তিনি সেই কথাই বলে গেলেন। তারপর উৎসুক দৃষ্টিতে হেমনাথের দিকে তাকালেন। হেমনাথ অভিভূতর মতো শুনে যাচ্ছিল। আচ্ছন্ন গলায় বললেন, তুমি যে এইভাবে ভেবেছ আমি চিন্তাই করিনি। অবনীমোহন হাসলেন। হেমনাথ আবার বললেন, তুমি ঠিকই বলেছ। পূর্ব বাংলাকে না জানলে গোটা বাংলাদেশকে জানা অসম্পূর্ণ থেকে যাবে। অবনীমোহন বললেন, কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে মহাবাবু। কি সমস্যা? আমরা যদি এখানে থেকে যাই, ছেলে মেয়েগুলো পরীক্ষা টরীক্ষা দিতে পারবে না, তাতে একটা করে বছর নষ্ট হবে। পরীক্ষার জন্য আটকাবে না। আমি হেডমাস্টারকে বলে দেব জানুয়ারি মাসে বিনুকে পরের ক্লাসে ভর্তি করে নেবে। অবশ্য একটা অ্যাডমিশন টেস্ট দিতে হবে। আর সুধা সুনীতির জন্য তো ভবতোষী আছে, ওদের কলেজে ভর্তি হতে অসুবিধে হবে না। হ্যাঁ, ভবতোষবাবু সন্ধেবেলা এসেছিলেন। সুধা সুনীতির ভর্তির ব্যাপারেও আমি তাকে একটু আভাস দিয়েছি। বলেছি 2-1 দিনের মধ্যেই আপনাকে নিয়ে তার বাড়ি যাব। বেশ তো, কিন্তু ভর্তি তো করব। কি হলো আবার? না, ওরা তো কলকাতা ইউনিভার্সিটির কোর্স করেছে এখানে, সেই জন্য তোমার দুশ্চিন্তা নেই। এখানকার কলেজটা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারেই। ঢাকা শহর বাদ দিলে ইস্ট বেঙ্গলে যত স্কুল কলেজ আছে তার প্রায় সবগুলোই কলকাতা ইউনিভার্সিটির আওতাতেই পড়ে। ও তাই নাকি? আমার জানা ছিল না। যাক, ভালোই হয়েছে। এখানে তো থাকবে, কিন্তু তোমার কলকাতার ব্যবসা ট্যাবসাগুলো আছে, তার কি হবে? ভাবছি তুলে দেব। মাঝখানে একবার কলকাতায় যেতে হবে। সব বন্দোবস্ত করে সপ্তাহখানেকের ভিতরই ফিরে আসবো ভাবছি। ও, চুপচাপ হাত পা গুটিয়ে তো বসে থাকা যাবে না। ভাবছি এখানে কিছু ধান জমি টমি কিনে চাষবাস করব। নতুন একটা অভিজ্ঞতা হবে। বেশ তো, কালই আমি তোমার মিতাকে একটা খবর পাঠাচ্ছি। তার কাছে অবশ্য অনেক জমির খোঁজ আছে। মিতা মানে মজিদ মিয়া তো? হ্যাঁ হ্যাঁ, মজিদ মিয়া। দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেমনাথ আর অবনীমোহনের কথা গোগ্রাসে গিলছিল বিনু। হঠাৎ কে যেন চাপা গলায় ডেকে উঠল, ছোটবাবু, ও ছোটবাবু। চমকে পিছনে ফিরতেই দেখা গেল বারান্দার খুঁটিতে ঠেসান দিয়ে দাঁড়িয়ে আছে যুগল। চোখাচোখি ঝোতেই যুগল হাতছানি দিল। পায়ে পায়ে ঘর থেকে বাইরে এলো বিনু। বলল, ডাকছো কেন? বড় বাহারের সংবাদ ছোটবাবু, বড় বাহারের সংবাদ। কি? আপনারা রাজদিয়াতেই থাকবেন? তারা রাজদিয়াবাসী হবে, এতে সবাই খুশি। হেমনাথ, ঝিনুক, শিবানী, স্নেহলতা সবাই। যুগলও যে খুশি হবে মনে মনে তা বিনু জানত। যুগল বলল, লন, আমার লগে লন। কেন? মেলা কথা আছে। বিনু আর কিছু জিজ্ঞেস করল না। অন্ধকারে যুগলের সঙ্গে তার ঘরে চলে এলো। হাতড়ে হাতড়ে কোত্থেকে একটা হেরিকেন বার করে জ্বালিয়ে ফেলল যুগল। বলল, বইন। কি যে কথা বলবে যেন? আরে তড়াতড়ির কি আছে ছোটবাবু, ধীরে সুস্থে শোনেন। যুগলের চোখে মুখে আলো খেলে যাচ্ছে। 2 ঠোঁটের মধ্যিখানে আধফোটা একটু হাসি। বাইরেটা দেখে মনে হয় প্রাণের ভেতর তার আনন্দের বান ডেকেছে। উৎসুক চোখে বিনু তাকিয়ে থাকল।
কিছুক্ষণ পর যুগল বলল, আইজ বিহান বেলায় বড় কর্তার লগে কমলাঘাট গেছিলাম। হ্যাঁ জানি তো। এইখানে কি হয়েছে জানেন ছোটবাবু? না, কি হয়েছে? গোপাল দাসের লগে দেখা, হ্যাঁও কমলাঘাট আইছিল। এত আনন্দের কারণ কিছুটা এবার আন্দাজ করতে পারল বিনু। তাকিয়ে ছিল, বলল, ও সেই জন্যই বুঝি এত ফুর্তি। যুগল শব্দ করে হাসতে লাগল। বিনু আজকাল বিয়ের ব্যাপারে যুগলের সঙ্গে ঠাট্টা ঠাট্টা করে। রগরের গলায় বলল, শ্বশুরের সঙ্গে দেখা হলে খার না আনন্দ হয়? অহনো হৌর হয় নাই কিলাম। আরে 2 দিন পর তো হবে। তা হইব। আচ্ছা, গোপাল দাস কি বলল? আমারে কিছু কয় নাই, কথাবার্তা যা কিছু বড় কর্তার লগেই হয়েছে। গোপাল দাস কি কইছে জানেন? কি? বিয়ার সময় পাখিরে যা যা গয়নাগাটি দিব বানাইয়া ফেলাইছে। হার, চুড়ি, আংটি, কানের দুল, জামাইয়ের আংটি, কিছু আর বাকি নাই। এরপর অন্য জিনিসের কথা ধরেন, নয়া কাপড় চোপড়, টিনের তোরঙ্গ, বিছানাপাটি, আয়না, কাকই, বাসন কোসন সকল কিনা হইয়া গেছে। বলতে বলতে একেবারে বিভোর হয়ে গেল যুগল। তার চোখ চকচক করতে লাগল। এত তাড়াতাড়ি সব কিনে ফেলল? তড়াতড়ির কি ছোটবাবু, দিনের হিসাব কইরা দেখছেন? না। বিনু ঘাড় নাড়ল। হিসেব সে করেনি। যুগল বলল, কার্তিক মাস শেষ হইয়া আইল, আর 6 দিন পর অজ্ঞান বইরা যাইব। অজ্ঞানের মাঝামাঝি ধান কাটা, আর একবার ধান কাটা আরম্ভ হইলে উয়াস ফালানের সময় পাইব না গোপাল দাস। 1-8 জমিন তো আর নয়, 1 লপ্তে 20 কানি জমিন। 20 কানিতে কত ধান হয় চিন্তা কইরা দেখেন একবার। এই সকল কাইটা কুইটা সেইটা ঘরে তুলতে পৌষ মাঘ 2 খান মাস যাইব গিয়া। এরপরেই তো ফাল্গুন মাস। আর কি? ফাল্গুন মাস বললেই তো বিয়া। এরই ভিতর কিনাকাটা সাইরা না রাখলে চলে? হ্যাঁ, তা তো ঠিকই। 2-1 দিনের ভিতরে গোপাল দাস আমাকে এইখানে আইব। কেন? বড় কর্তার কাছ থেকে পণের টাকা আদায় করতে। বিনুর মনে পড়ে গেল পাখির জন্য সেদিন 8-20 টাকা পণ চেয়েছিল গোপাল দাস। যুগল আবার বলল, ধান কাটার আগেই সকল ঝামেলা শুকাইয়া রাখতে চায় গোপাল দাস। এরপর ফাগুন পড়লেই পাখির আর আমার 2 জনের 4 হাত এক কইরা দিব। ঝামেলা আগেই মিটাইয়া রাখুন ভালো, না কি কন ছোটবাবু? বিনু মাথা নাড়ল। তারপর কিছুক্ষণ নীরবতা। আবার যুগল শুরু করল, আমার বিয়ার পর আপনারে কিন্তু বরযাত্রী যাইতে হইব ছোটবাবু, না গেলে ছাড়ুম না। হ্যাঁ যাব, নিশ্চয়ই যাব। আপনারা তো এইখানেই থাকবেন, আমার বিয়ায় তো যাইবেন। কি যে আনন্দ হইতে আছে ছোটবাবু। বিনু আর উত্তর দিল না। যুগল বলতে লাগলো, পাখি আর আমার ব্যাপারটা আপনি তো সকলেই জানেন ছোটবাবু। এই জল সাঁতরাইয়া পাখি আমার নাই আইলো, তারে গান শুনাইলাম, তার লেগা শোক শোক করতে করতে টুনি বইনের বাড়িতে যাইতাম। কি না জানেন আপনি, আপনারা যদি বিয়ার সময় না পাইতাম কি দুঃখ যে পাইতাম। বিনু এবারেও চুপ করে থাকল। ধীরে ধীরে কার্তিকের রাত আরও গাঢ় হতে লাগল। পরের দিন সকালে নৌকো দিয়ে যুগলকে কেতুগঞ্জে পাঠিয়ে দিলেন হেমনাথ। মজিদ মিয়াকে নিয়ে সে যখন ফিরল, হেমন্তের সূর্য মাথার ওপর উঠে এসেছে। কদিন আগেও দুপুরবেলাটা অসহ্য লাগত। চারদিকে এত গাছপালা, এত জল, স্নিগ্ধ সুশ্যাম মাঠ, এমন অঢেল হাওয়া, তবু সূর্য মাথার ওপর এলে তাতে গা পুড়ে যেত। কার্তিক মাসটা পড়তেই সূর্যটা কেমন যেন জুড়িয়ে যেতে শুরু করেছে। রোদের স্বভাব যাচ্ছে দ্রুত বদলে। দুপুরবেলাগুলো বেশ এখন আরামদায়ক। হাওয়াতে টান ধরেছে। শীত যে আসছে এ তারই ভূমিকা। মজিদ মিয়াকে আনবার জন্যই যুগলকে পাঠানো হয়েছিল। যেতে আসতে যুগলের দুপুর হয়ে যাবে। মোটামুটি সময়ের এই হিসাব ধরে হেমনাথ আর অবনীমোহন বাইরের ঘরে অপেক্ষা করছিলেন। বিনুও সেখানে ছিল। আন্দাজটা মোটামুটি সঠিক। জানালা দিয়ে বিনুরা দেখতে পেল যুগলের নৌকো পুকুর ঘাটে এসে ভিড়েছে। ভিড়বার সঙ্গে সঙ্গেই লাফ দিয়ে পাড়ে নামল মজিদ মিয়া। তারপর উল্লসিত উত্তেজিত গলায় চেঁচাতে চেঁচাতে বাড়ির দিকে ছুটতে শুরু করল। আমার মিতাই কই, ঠাউরবাই কই?
মজিদকে দেখে সবাই বাইরে এসে দাঁড়িয়েছিল। হেমনাথ গলা তুলে বললেন, এই যে আমরা এইখানে। কথা কান কি সত্য ঠাউর ভাই? হ্যাঁ? মজিদ মিয়া হাঁপাতে হাঁপাতে বলল, কোন কথা? আমার মিতায় নেই রাজদিয়ায় থাইকা যাইব? হ্যাঁ হ্যাঁ, সত্য। অত বড় মানুষটা প্রায় অবনীমোহনের সমবয়সী। আনন্দে উত্তেজনায় কি করবে কি না করবে যেন ভেবে পেল না। ছুটে এসে বিনুকে কোলে তুলে নিল। আবেগের গলায় বলল, যুগ লাগিয়া যখন এই কথা কইল আমি তো বিশ্বাসই করি নাই। এবার ঘরে আয় তো। হেমনাথ বললেন। সবাই ঘরে গেল। মজিদ মিয়া বিনুকে ছাড়ে না, তাকে কোলে নিয়েই তক্তপোষে বসল। বিনু বার কত কুসকুস করল, কিন্তু মুক্তি পাওয়া গেল না। মজিদ মিয়া বলল, বিহানবেলায় বাইর হইতে আসি, যুগ লাগিয়া হাজির। তরে দেখা আমি 28। মনে মনে একটু ডরও ধরছিল, দরকার পড়লে ঠাউর ভাই নিজেই আমার বাড়িতে যায়। তয় যুগ লাইল কেন? কি সংবাদ হ্যাঁ লইয়া আইসে কে জানে। তারপর মজিদ মিয়া আর বলতে পারল না। পুকুরঘাট থেকে যুগল এসে কখন যে চৌকাঠের ওপর দাঁড়িয়েছে কারোর খেয়াল নেই। সে বলল, এরপর আমি যখন কইলাম জামাই কথারা এইখানেই থাকবো, তখন মিয়া ভাই তেনার পোলাপানেরে ডাইকা, বাপরে ডাইকা, মায়েরে ডাইকা, ভাবিজানের ডাইকা, কেতুগঞ্জের বেভাগ মাইনসের ডাইকা সাইড দিয়ে উথাল পাথাল কইরা ফেলাইল। মিয়া ভাইয়ের মুখে খালি একখান কথা, আমার কলকাতার মিতা এবার রাজদিয়াবাসী হইব। মুখময় কাঁচা পাকা দাড়ি, তার ফাঁকে জগতের সরলতম হাসিটি হেসে মজিদ মিয়া বলল, কথা গান শুইন না, আহ্লাদে আটখানা হইয়া গেছিলাম। আহ্লাদ হইলে মানুষের ডাইকা ডাইকা কমু না। মজিদের আনন্দ, মজিদের আন্তরিকতা প্রাণের ভিতরটাকে ছুঁয়ে ছুঁয়ে যায়। অভিভূত অবনীমোহন বললেন, হ্যাঁ, 1000 বার বলবেন। মজিদ মিয়া যেন শুনতেই পেল না। ঘোরের ভিতর থেকেই বলে উঠল, আজ বিহানবেলায় কার মুখ দেখা যে উঠছিলাম, জন্ম জন্ম যেন তার মুখ দেখাই উঠি। তারপর একটুক্ষণ চুপচাপ। এরপর মজিদ মিয়াই নীরবতা ভাঙল। অহন কন কিসের লাইগা ডাইকা পাঠাইছেন, কন দেহি। হেমনাথ বললেন, খুব দরকারি কথা আছে তোর সঙ্গে। মজিদ মিয়া উৎসুক চোখে তাকালো। এখন না, খাওয়া দাওয়া কর, তারপর ধীরে সুস্থে শুনিস। না না, অখনই কন। এই সময় ভিতর বাড়ি থেকে করিম এসে জানালো রান্নাবান্না হয়ে গেছে। স্নেহলতা বলে দিয়েছেন এক্ষুনি যেন সবাই চান টান করে নেয়। হেমনাথ বললেন, ওই যে তলব এসে গেছে, এখন যদি বসে বসে কথা বলতে থাকি তোর আমার কারোর মাথায় আর বাঁচবে না। খাওয়া দাওয়ার পর পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারল না মজিদ। খেতে বসেই সে বলল, ঠাউর ভাই, আমি কিন্তু সুয়াস্তি পাইতে আসি না। কেন? কেন আবার? যে কথা কনের লইগা ডাইকা আনলেন, অহনও তো তা কইতে আইসেন না। আরে বাবা, তুই বড় অস্থির মজিদ। লাখ কথার এক কথা, সত্যই আমি বড় অস্থির। এই যে অবনীর কিছু ইচ্ছা আছে, কিছু জমি জমা কিনবে, চাষাবাদ করতে চায়। উরে, এ তো বড় আনন্দের কথা ঠাউর ভাই। আরে শোন, আগে সবটা শোন, তারপর লাফাস। আইসা কন দেহি। আমি তো অত জমি জমার খবর রাখি না, তুই এই ব্যাপারে দেখে শুনে কিছু ভালো জমি অবনীমোহনকে কিনে দে। দেখিস পরে যেন আবার ওই মামলা মোকদ্দমা না বাঁধে। আরে জমিন কিনতে হইব না? না কিনলে পাবে কোত্থেকে? আরে আমারই তো 400 খামিন জমিন আছে, তার থিকা 30 খানি মিটারে দিয়া দিমু, শখ মিটাইয়া তেনি চাষবাস করুন। অবনীমোহন অভিভূত। কেউ যে এমন অক্লেশে মাত্র 2 দিনের আলাপে অতখানি জমি দিয়ে দেবার কথা বলতে পারে, তা যেন অভাবনীয়। তবু অবনীমোহন বিব্রত বোধ করতে লাগলেন। বললেন, না না, আপনার জমি কেন দেবেন? আরে দিলামই না হয়, আপনি আমার আপনজন না? না, নিশ্চয়ই আপনজন, তবে। অবনীমোহন কথা শেষ করতে পারলেন না। তার আগেই মজিদ মিয়া আবার বলে উঠল,
নিজের ভাই বন্ধুরে কেউ যদি কিছু দেয় তা নিতে দোষের কি কিছু আছে? না, দোষের কিছু নেই, তবে তয় না, নেবারও তো সীমা থাকা উচিত। মজিদ মিয়া কোনো কথাই শুনতে চায় না। বিনে পয়সা তার জমি নিতেই হবে, না নিলে চার ধারে তাবৎ মানুষকে বলে দেবে কেউ যেন অবনীমোহনের কাছে জমি না বেচে। মজিদ মিয়া কিছুতেই দাম নেবে না। ওদিকে অবনীমোহনও দাম ছাড়া জমি নেবেন না। শেষ পর্যন্ত হাসতে হাসতে হেমনাথই মধ্যস্থতা করলেন, বললেন, দেখ মজিদ, তোর কথাটা বুঝতে পারছি। তুই অবনীমোহনকে নিজের জন ভাবিস, সেদিক থেকে কিছু দিলে হাত পেতে নেওয়াই উচিত। কিন্তু অবনীমোহনের দিকটাও একবার ভেবে দেখ। কোন দিক? দাম দিয়ে না কিনলে কোনো জিনিসই কিন্তু নিজের হয় না, মনে হয় দান নিচ্ছি। অবনী যদি দাম দিতে না পারত তাহলে আলাদা কথা ছিল। তাই আমি বলছিলাম কি বাজারে যা দাম, তুই তার চাইতে কিছু কম নে। ওইটুকু সুবিধা করে দিলেই অবনী খুশি। বন্ধু ছাড়া, নিজের লোক ছাড়া কেই বা তা দেয়, তাই না বল? ঠিক আছে, আপনি যা কইলেন তাহাই হইব। কোনোদিন আপনার অবাধ্য তো হই নাই, তো একখান কথা। হ্যাঁ বল। আমি যে দাম কমু তার বেশি সিকি পয়সা দিলেও কিন্তু নিতে পারুম না। বেশ বেশ, তাই হবে। তড়াতড়ি খাইয়া দাইয়া লন, আইজি মিটারে জমিন দেখাইয়া দিমু। খাওয়া দাওয়ার পর বিশ্রামের সুযোগ পাওয়া গেল না। একরকম তাড়া দিয়েই অবনীমোহন আর হেমনাথকে নৌকোয় তুলে নিয়ে চলল মজিদ মিয়া। বিনুও সঙ্গ ছাড়ল না, সেও নৌকোয় উঠল। যুগলের এখনো চান খাওয়া হয়নি। ঠিক হলো মজিদ মিয়া নিজেই নৌকো বেয়ে নিয়ে যাবে। বিনু অবাক হয়ে গিয়েছিল। জমি দেখানোর ব্যাপারে সবার চাইতে বেশি উৎসাহ মজিদ মিয়ার। অবনীমোহনরা রাজদিয়াবাসী হলে জগতে তার মতন সুখী বুঝিবা আর কেউ হবে না। হেমন্তের প্রান্তরে ঘুরে ঘুরে জমি দেখা শুরু হলো। মাটি অবশ্য দেখা গেল না, কেননা কার্তিকের শেষাশেষি এই সময়টায় মাঠে জল আছে, আর সেই জলের ওপর মাথা তুলে আছে থোকা থোকা একটানা দিগন্ত পর্যন্ত ধানের মঞ্জরি। যেদিকে যত দূর চোখ ফেরানো যায় মাঠের ঝাঁপি পরিপূর্ণ হয়ে আছে। কদিন আগেও ধানের রং সবুজ দেখেছে বিনু। নরম তুষের ভেতর তখন সবেই দুধ জমেছে, আর এখন ধানের ক্ষেতকে আর চেনাই যায় না। কোনো জাদুকর শ্যামল মাঠকে সোনালি লাবণ্যে কখন ভরে দিল কে জানে। জমি দেখতে দেখতে বিকেল হেলে গেল। ধানের মঞ্জরির ভেতর দিয়ে পথ করে নৌকো চলেছে তো চলেছেই। একসময় মজিদ মিয়া অবনীমোহনের উদ্দেশ্যে বলল, এতগুলান জমিন দেখাইলাম, কোনটা পছন্দ হইল কন? আমার তো সব জমি ভালো লাগলো। কি চমৎকার ধান হয়ে আছে। কি এই চকের সব জমিন ভালো না মিতা? এরই ভিতর সরস নিরস আছে। ও তাই নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না, সব জায়গাতেই সুন্দর ধান ফলেছে মনে হচ্ছে। মিতা, আপনি ভালো কইরা ধানটা খেয়াল করেন নাই? করলে বুঝতেন যে যেই জমিনে ঘন হইয়া মোটা গাছে ধান গাছ ফনফনাইয়া উঠছে সেই জমিনই ভালো জমিন, আর যেই জমিনে ধান গাছ পাতলা পাতলা সেই জমিন অত ভালো না। ও সত্যি তো, আমি তো অতটা খেয়াল করিনি। জমিন চেনা অত সহজ কাজ নয় মিতা। হ্যাঁ নিশ্চয়ই। আমি বলি কি, অত ঘোরাঘুরির আর দরকার নেই। আপনি একটা জমি পছন্দ করে দেবেন, আমি তাই নেব। তাই ভালো। মজিদ মিয়ার কথাটা যুক্তিসঙ্গতই মনে হলো। জমি দেখার পর এবার ফেরার পালা। বাড়ি ফিরতে ফিরতে সন্ধে নেমে গেল। দুদিন পর অবনীমোহন কলকাতা রওনা হলেন। ওখানকার সব ব্যবস্থা করে ফিরতে ফিরতে এক সপ্তাহ। রাজদিয়ায় ফিরেই জমি রেজিস্ট্রি করার ইচ্ছা তার। হেমনাথ এবং মজিদ মিয়াকে এই ব্যাপারে সব বন্দোবস্ত করে রাখতে বলে গেছেন তিনি। দুপুরের স্টিমারে অবনীমোহন চলে গেছেন। বিকেলবেলা পুবের ঘরে সুধা আর বিনু বসেছিল।
সুনীতি জানলার শিক ধরে বাইরের দিকে তাকিয়ে গান গাইছিল। গাইতে গাইতে হঠাৎ থেমে গেল সুনীতি। সুধা বলল, কিরে, বেশ তো গাইছিলি, থামলি কেন? ঠোঁট টিপে সুনীতি বলল, তোর বিধু মুখে মধুর হাসি দেখবার জন্য কে আসছে দেখ সুধা, উঠে দেখ। সুধা তার সঙ্গে বিনু জানলার বাইরে তাকাতেই দেখতে পেল বাগান পেরিয়ে এদিকেই আসছে হিরণ। অনেকদিন পর হিরণ এই বাড়িতে এলো। পুজোর আগে নাটক টাটকের ব্যাপারে নিয়মিত হানা দিত সে। পুজোর পর বারদুই মোটে তাকে দেখা গেছে, বিজয়ার পরের দিন একবার, আর একবার কোজাগরীর রাত্রিরে। তারপর থেকে হিরণ নিরুদ্দেশ। এই তো সেদিন তার সঙ্গে আলাপ। দেখা মাত্রই বিনুদের জয় করে নিয়েছিল হিরণ। বিশেষ করে সুরমা আর অবনীমোহনের তো খুবই ভালো লেগেছে তাকে। নিয়ম করে যে দুবেলা আসছিল, হঠাৎ 15-20 দিন তার কোনো খোঁজ খবর নেই। সুরমা এবং অবনীমোহন চিন্তিত হয়েছেন, রোজ হিরণের কথা বলা বলি করেছেন। হেমনাথের অবশ্য দুর্ভাবনা নেই, হিরণকে তিনি চেনেন। হাসতে হাসতে বলেছেন, ওইটা ওই রকমই, এলো তো দিনে 10 বার এলো, তারপর এমন উধাও হলো যে 20-25 দিন তার পাত্তা নেই। হিরণের স্বভাব জেনেও তার খোঁজে যুগলকে কয়েকদিন পাঠিয়েছেন। যুগল এসে জানিয়েছে হিরণ নেই, কোথায় গেছে বাড়ির লোকেরা জানে না। বাগান পেরিয়ে একটু পর হিরণ পুবের ঘরে চলে এলো। খুশি সুরে বলল, 3 ভাই বোনই এখানেই আছো দেখছি। হ্যাঁ, আপনি তো বেশ লোক মশাই। কেন? সেই যে লক্ষ্মী পুজোর দিন এলেন, তারপর আর পাত্তাই নেই। বাড়িতে লোক পাঠিয়েও খোঁজ পাওয়া যায় না। কোথায় নিরুদ্দেশ হয়েছিলেন? মানিকগঞ্জে আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম, ওরা কিছুতেই ছাড়ল না, তাই দিন 15-20 কাটিয়ে আসতেই হলো। বাবা, চমৎকার। কি? 15-20 দিন উধাও হয়ে থাকলেন, বাড়িতে একটা খবরও তো পাঠাতে হয়। রোজই ভেবেছি পাঠাবো করে আর পাঠানো হয়নি। শেষ পর্যন্ত চলে এলাম। বাড়ির লোকেদের দুশ্চিন্তায় ফেলে কি লাভ বলুন তো? বাড়ির লোকেরা আমার দুশ্চিন্তা করে না, মাঝে মাঝেই তো আমি ডুব দিই, সবারই এতে অভ্যেস হয়ে গেছে। সে যাকগে, আজই মানিকগঞ্জ থেকে ফিরেছি। স্টিমার ঘাটে নেমে তো একটা সুখবর শুনলাম। শুনেই কিন্তু আমাদের বাড়িতে একবার দেখা দিয়েই আপনাদের এখানেই ছুটে ছুটে এসেছি। কি এমন সুখবর শুনলেন যে ছুটে ছুটে আসতে হলো? সুনীতি শুধল। উৎসাহের গলায় হিরণ বলল, আপনারা নাকি কলকাতায় আর ফিরছেন না, রাজদিয়াতেই থেকে যাবেন। আপনাকে কে বলল? জীবন ঘোষ। জীবন ঘোষ? সে আবার কে? সবাইকে কি আপনি চিনবেন? স্টিমার ঘাটার পাশে সারি সারি মিষ্টির দোকান দেখেছেন তো? হ্যাঁ। প্রথম দোকানটাই জীবন ঘোষের। ও, মিষ্টির দোকানদারদের কাছেও এই খবর তাহলে পৌঁছে গেছে? ইয়েস ম্যাডাম। তা খবরটা ঠিক তো? ঠিক। বাহ, সত্যিই গুড নিউজ। আমার কি আনন্দ যে হচ্ছে। সুনীতির কপাল কুঁচকে গেল। ঘাড়খানা ঈষৎ হেলিয়ে চোখ আধা আধি বুজে নীরস গলায় শুধল, আমরা থাকব, তাতে আপনার আনন্দ কেন হবে মশাই? বলেই আড়ে আড়ে সুধার দিকে তাকালো। সুধার অবস্থা অবর্ণনীয়। মুখ নিচু করে সমানে সে নখ খুঁটেই যাচ্ছে। এদিকে হিরণ থতমত খেয়ে গেছে। ফস করে জোরালো ঝলমলে আলো নিভে গেলে যেমন হয়, তার মুখের চেহারা অবিকল সেই রকম। কাঁপা শিথিল গলায় বলল, বারে, আপনারা থাকলে আমার আনন্দ হবে না? এমনিতে সুনীতি বেশ গম্ভীর মৃদুভাষিনী, চপলতা তরলতা তার ধারে কাছে নেই। কিন্তু হিরণকে এতদিন পর পেয়ে আজ যেন কি হয়ে গেছে। আপন স্বভাবের কথা মনেই নেই সুনীতির। প্রগল্ভতার ঈশ্বর বুঝিবা তার ওপর ভর করে বসেছে। কপালে আরও কণ্টা ভাঁজ ফেলে চোখ আরও ছোট করে সে বলল, আনন্দের একটা কারণ তো থাকবে, সেটা কি? না মানে আপনারা হেমদাদুর আত্মীয়, তাই। হেমদাদুর আত্মীয় তো আপনার কি? আনন্দ হলে তো হেমদাদুরই হওয়া উচিত, তাই না? হিরণ কি বলবে ভেবে পেল না।
কিছু একটা বলতে চেষ্টা করল, কিন্তু গলায় স্বর ফুটল না। একটু নীরবতা। তারপর অতি দ্রুত সুনীতির মুখ চোখের চেহারা বদলে যেতে লাগলো। গলাখানা আগের মতন ঈষৎ বাঁকিয়েই রাখল সে। চোখের তারা দুটো উজ্জ্বল কালো মণির মতন কৌতুকে ঝিকমিক করতে লাগল। ঠোঁটের প্রান্তে আধোগোপন একটুখানি হাসি, তার সারা গায়ে অদৃশ্য ঢেউয়ের মতন কী যেন খেলে বেড়াতে লাগল। খুব চাপা গলায় সুনীতি হঠাৎ ফিসফিস করল, বুঝলেন মশাই? কি? খুব আনন্দ হয়েছে না? হিরণ চুপ। কি উত্তর দেওয়া ঠিক হবে তা যেন স্থির করে উঠতে পারছে না। ক্ষণে নিঠুরা ক্ষণে মধুরা সুনীতির এইরকম দ্রুত স্বভাব বদল আগে আর কখনো সে দেখেনি। রঙ্গিনী নায়িকার মতন লীলা ভরে হাত নেড়ে সুনীতি বলল, 15-20 দিন উধাও হয়ে থেকে আজ এসে বলছেন আনন্দ হয়েছে। ওভাবে আনন্দ প্রকাশ করে না মশাই। কিভাবে করে তাহলে? এই তো সুধার কাছে জেনে নিন। এ বিনু, চল রে, আমরা বাগানে যাই। হিরণের চোখে মুখে আগের উজ্জ্বলতা ফিরে এসেছে। রঙ্গিনী এবং নির্দয়া এই দুই রূপেই যে সুনীতি মজা করেছে এতক্ষণে বুঝে ফেলেছে হিরণ। মাথাটা সামনের দিকে অনেকখানি ঝুঁকিয়ে সে বলল, আপনি সত্যিই মহানুভব। বলছেন? 100 বার। দুনিয়ার সব স্কুল কলেজ খুলে গেছে, আপনার ইউনিভার্সিটি এবছর কি খোলার আশা আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। আজ থেকে 3 দিন পর খুলবে। ইউনিভার্সিটি খুললেই তো ঢাকায় গিয়ে থাকবেন, তাই না? হ্যাঁ, তাই তো থাকতে হবে। কিন্তু কি? একটানা ঢাকায় গিয়ে থাকলে তো চলবে না। মাঝে মাঝে এখানে এসে আনন্দটা একটু প্রকাশ করে যাবেন, বুঝলেন? আপনার আদেশ, আমি মাথা পেতে নিলাম। সুনীতি আর কিছু বলল না। বিনুকে সঙ্গে নিয়ে ইঙ্গিতময় একটু হেসে বাগানের দিকে চলে গেল। কিছুক্ষণ পর ছুটতে ছুটতে সুধাও বাগানে এলো। হেমন্তের বাতাসে তার পিঠময় খোলা চুল উড়ছে, চোখের তারায় আগুনের হলকা খেলে যাচ্ছে। বুকটা ঢেউয়ের দোলায় একবার উঠছে একবার নামছে। সুধা যেন এখন রণরঙ্গিনী। বিনু সুনীতি এখানেই ছিল। বাগানের উত্তর দিকে খালের ধার ঘেঁষে একটা রোয়াইল ফলের গাছ। হলুদ রঙের গোল গোল ফলগুলো যেমন টক তেমনই সুস্বাদু। সুনীতি কোঁচড় ভরে নিয়েছিল, বিনু নিয়েছিল পকেট বোঝাই করে। তারপর বাগানময় ঘুরে ঘুরে টপাটপ মুখে ফেলে যাচ্ছিল। সুধা এসে সোজা সুনীতির একটা হাত চেপে ধরল। এত জোরে ধরেছে যে বাহুর কোমল মাংসের নখ বসে গেছে। সুনীতি বলল, উফ, লাগে, ছাড় সুধা। এটা কি হলো? কোনটা? আমাকে আর হিরণবাবুকে ওইভাবে ফেলে রেখে চলে এলি যে? তোরা তো তাই চাইছিলি। কি চাই? তোর কানে কানে বুঝি বলেছিলাম এরকম? বলতে হবে কেন? তবে আমি কি কচি খুকি সুধা? কিছুই কি বুঝি না? কচি খুকি হবি কেন? তুই সববার ঠাকুমা, বুঝবি আবার না? একেবারে অন্তর্যামী হয়ে বসে আছিস। আছি তো, অন্তর্যামী তো হয়েছি। আমাকে আর হিরণবাবুকে নিয়ে আবার যদি এরকম করিস না, খুব খারাপ হয়ে যাবে। সত্যি? সত্যি না তো কি মিথ্যে? সুনীতি এবার এক কাণ্ড করল। আঙুলের ডগায় পানপাতার সরু সুছাদ প্রান্তের মতন সুধার মনোহর চিবুকটি তুলে ধরে মাথা দুলিয়ে দুলিয়ে বলল, আমার বেলায় বুঝি মনে ছিল না? তোর বেলায়? তোর সঙ্গে কি করলাম আমি আবার? বাবা, এর ভেতরেই ভুলে গেলি? কিছু করলে তো মনে থাকবে। কি করেছি বল? কিচ্ছু করনি, তাই না? না। আনন্দবাবু আর আমাকে নৌকোয় তুলে সেদিন ঠেলে দিয়েছিল কে? এবার মনে পড়েছে? তুই তুই বুঝি তার শোধ তুললি? ঠিক তাই। এবার থেকে মনে রাখবি, 1 মাঘে শীত যায় না। ঠিক আছে, রাখবো, তুইও রাখিস। 2 বোন হাত ধরাধরি করে হঠাৎ গলা মিলিয়ে হেসে উঠল।
হিরণ ভবতোষ কিংবা মজিদ মিয়াই শুধু না, বিনুরা যে এখন থেকে রাজদিয়াতেই থাকবে, এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে যাবে, এই খবরটা জানতে রাজদিয়ার কারোর আর বাকি থাকল না এবং মুখে মুখে দিকবিদিকে ছড়িয়েও পড়তে লাগল। সকাল নেই দুপুর নেই, আজকাল লোক তো আসছেই। নিকারিপাড়া, মৃধাপাড়া, কুমোরপাড়া, কামারপাড়া, যোগীপাড়া, ঋষিপাড়াই শুধু নয়, দূর দূরান্তের গ্রামগঞ্জ থেকে জলস্রোতের মতন মানুষ আসছে। বিনুরা এখানে থাকবে, তাদের প্রতিবেশী হিসেবে পাওয়া যাবে, এতে সবাই আনন্দিত গর্বিত। আনন্দ আর গর্বের কথাটা তারা আন্তরিক সুরে বলে যেতে লাগল। বিনুদের জন্য সারা রাজদিয়া জুড়ে উৎসব শুরু হয়ে গেছে বুঝি। তাদের থাকার কথা শুনে লোক যে ছুটে আসতে পারে তা যেন ভাবাই যায় না। বিস্মিত অভিভূত সুরমা তো বলেই ফেলেছেন, যেখানকার মানুষ এত ভালো, সেই জায়গা তো স্বর্গ। দেখতে দেখতে অঘ্রাণ মাস পড়ে গেল। একদিন সকালবেলা দুই দিদি আর ঝিনুকের সঙ্গে দক্ষিণের ঘরের বারান্দায় পড়তে বসেছিল বিনু। কলকাতায় গিয়ে অ্যানুয়াল পরীক্ষা অবশ্য দিতে হবে না, সেই দিক থেকে দুর্ভাবনা না থাকলেও জানুয়ারি মাসে অ্যাডমিশন টেস্ট দিয়ে এখানকার স্কুলে ভর্তি হতে হবে, তাই বই টইগুলোর সঙ্গে একটু আধটু যোগাযোগ রাখা দরকার। পড়াশোনা যখন চলছে, হঠাৎ কোত্থেকে যুগল এসে হাজির। উঠোনের কোণ থেকে ইশারায় বিনুকে ডেকে নিয়ে খুব উৎসাহের সুরে বলল, ছোটবাবু, কাউঠার মাংস খাইছেন কোনো দিন? কাউঠা? সেটা কি? কাউঠা চেনেন না? না। যুগল এবার এমনভাবে তাকালো যাতে মনে হয় কাউঠা না চেনার ফলে জীবন একেবারে ব্যর্থ হয়ে গেছে বিনুর। কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকার পর কাউঠা নামক প্রাণীটির রূপ, গুণ, বংশ পরিচয়ের বিবরণ দিতে শুরু করল সে। কাউঠা জলে থাহে, দেখতে গোল, পিঠে সারা খান, লোহার নাহান শক্ত। কাউঠার নাহান আরেকখান জলের পোকা আছে, কাসিম। কাসিমের দুধারে যে বাদি আছে তা খাইতে লাগে নাইরকলের নাহান, চাবাইলে কসকস করে। সবটা বলা হলো না, আধা আধি শুনেই বিনু প্রায় চেঁচিয়ে উঠল, ও, তুমি কচ্ছপের কথা বলছো? হ হ, কসম কসম। তাই বলো, আমি ভাবলাম না জানি কি। তা কাউঠা কাউঠা করলে লোকে কখনো চিনতে পারে? হ্যাঁ, কি করুন ছোটবাবু, আমরা তো আর ইংরেজি অত শিখি নাই, আমরা কাউঠাই কই। ইংরেজি শেখার সঙ্গে কাউঠা বলার সম্পর্ক কি বিনু ভেবে পেল না। এ ব্যাপারে আর কিছু জিজ্ঞেস না করে বলল, হ্যাঁ, কচ্ছপ আমি ঢের দেখেছি, তবে মাংস খাইনি কখনো। মাংস যদি খাইতে হয় লন আমার লগে, এক সালারে জলের তলে উদ্দেশ কইরা এক নাইলা টেটা নিতে আইসি, গিয়াই গাথুম। টেটা নিতে আইসা আপনার কথা মনে পড়লো ছোটবাবু, ভাবলাম ডাইকা নিয়ে যাই। মাংসের লোভ খুব একটা নেই। জলের তলায় কোথায় কচ্ছপ দেখে এসেছে যুগল, আর কিভাবে সেটাকে গেঁথে ওপরে তুলবে তাই ভেবেই উত্তেজনা বোধ করতে লাগলো বিনু। উৎসাহে সুরে বলল, চলো একটু খারণ, এটাটা লইয়া আহি। ছুটে গিয়ে নিজের ঘর থেকে এক ফলাওয়ালা একটা টেটা এবং এক টুকরো চ্যাপ্টা ভারী লোহার পাত নিয়ে এলো যুগল। বইপত্তর দক্ষিণের ঘরের বারান্দায় ছড়িয়েই রইল। যুগলের পিছু পিছু ছুট লাগালো বিনু। এই মুহূর্তে কোথায় কোন অদৃশ্যে বসে জলতলের এক প্রাণী তাকে অবিরাম হাতছানি দিয়ে যাচ্ছে যেন। উঠোন বাগান পেরিয়ে রাস্তায় আসতেই হঠাৎ বিনুর মনে সন্দেহ দেখা দিল। আস্তে করে সে বলল, যুগল, কি কন ছোটবাবু? তুমি তো সেই কখন কচ্ছপটাকে দেখে এসেছো, সে কি এতক্ষণ আমাদের জন্য বসে আছে? হয়তো গিয়ে দেখব পালিয়েই গেছে। কাউঠার চরিত্র আপনি জানেন না ছোটবাবু। যুগল ঠিক কি বলতে চায় বুঝতে না পেরে জিজ্ঞাসু চোখে তাকিয়ে থাকল বিনু। যুগল আবার বলল, শালারা এমন আইলসা যে সহজে লড়তে চায় না, দিনের পর দিন এক জায়গায় শুইয়া থাকতে ভালোবাসে। আমি যে কাউঠারে একটু আগে দেই খাইছি, এইটা ঠিক ওইখানেই থাকবো। তবে কি, আর কারো নজর পড়লে অন্য কথা। কেউ আর দেখলে কি হবে, এইরকম টেটা দিয়ে গাইডটা নিয়ে যাইব গা। একটুক্ষণ চুপ, তারপর আবার যুগলে শুরু করল, জানেন ছোটবাবু, নানান জাতের কাউঠা আছে, জৌলা কাউঠা, কালী কাউঠা, সন্ধি কাউঠা। এক নাগারে কত যে নাম বলে গেল যুগল। শুনতে শুনতে অবাক হয়ে গিয়েছিল বিনু।
বলল, এত রকম কচ্ছপ? আমাকে চিনিয়ে দেবে, ইজাজ দিমো। যুগল আরও যা বলল তা এইরকম, পূর্ব বাংলার জলে স্থলে অন্তরিক্ষে যত পশু পাখি ঘুরে বেড়ায় উড়ে বেড়ায় তাদের সবাইকেই সে চেনে। কেমন তাদের স্বভাব, কোথায় তাদের বসতি, কিভাবে তাদের ধরতে হয়, এইসব সম্বন্ধে তার বিপুল জ্ঞান, বিশাল অভিজ্ঞতা। নিজের অভিজ্ঞতার সমস্তটুকুই অকাতরে সে ছোটবাবুর হাতে তুলে দেবে। বাড়ি থেকে বেরিয়ে বিনুরা স্টিমার ঘাটার দিকেই হাঁটছিল। কিছুক্ষণ হাঁটার পর সেই কাঠের পুলটার ওপর এসে থমকে দাঁড়িয়ে পড়ল যুগল। দেখা দেখি বিনুও দাঁড়ালো। যুগল বলল, আমরা আইসা গেছি ছোটবাবু। এখানে তোমার কচ্ছপ কোথায়? দেখবে না হেন। পুলের তলা দিয়ে খাল গেছে। বিনুকে নিয়ে পুলের ডান দিকে একেবারে জলের ধারে এসে দাঁড়ালো যুগল। হেমন্তের মাঝামাঝি এই সময়টায় জল শান্ত স্থির, কোথাও সামান্য ঢেউ পর্যন্ত নেই। খালের দিকে আঙুল বাড়িয়ে যুগল বলল, ওই দেখেন ছোটবাবু, চালার কাউটটা ওইখানে আরাম কইরা শুইয়া আছে। বিনু তাকালো। পলকহীন তীক্ষ্ণ চোখে অনেকক্ষণ তাকিয়ে থেকেও অঘ্রাণের নিস্তরঙ্গ খালে অতল কালো জল ছাড়া আর কিছুই দেখতে পেল না। দেখতে পাইছেন? না। ভালো কইরা ঠাউর করেন। চোখ দুটো আরও শানিত করল বিনু, কিন্তু কোথাও কচ্ছপের চিহ্ন নেই। সে বলল, কোথায় তোমার কচ্ছপ? কি চোখ আপনার ছোটবাবু, সামনে রইছে অথচ দেখতে পান না? ওই যে দেখেন। এইবার বিনু দেখতে পেল। অনেকক্ষণ পর জলের অতল থেকে একটা দুটো করে বুদবুদ উঠে আসছে। ওগুলো তো ভুজগুড়ি। ওইগুলোর তলেই শালার কাউটটা শুইয়া রইছে, আর গলা বাইর কইরা কইরা পুটুর পুটুর উয়াজ সারতে আছে। খারবো উয়ার ভাই, এইবার তোর নীলা সাঙ্গ করি। যুগলের হাতে যে অস্ত্রটা ছিল তার চেহারা মোটামুটি এই রকম। সরু মতন লম্বা একটা বাঁশের মাথায় ইস্পাতের ধারালো ফলা আটকানো। ফলার কাছাকাছি জায়গায় বাঁশটাকে ঘিরে সেই ভারী লোহার পাতটা পরিয়ে শক্ত করে বেঁধে দিল যুগল। ফলে ওটার ওজন বেড়ে গেল অনেকখানি। তারপর পুলের কিনারে এসে বুদবুদগুলি নিশানা করে খুব আস্তে টেটাটা ছুঁড়ে দিল। আস্তে ছুঁড়লে কি হবে? লোহার পাতের ভারে অস্ত্রটা তীরের মতন জলের অতলে নেমে গেল। একটু পর টেটার বাঁশ ধরে যুগল যখন টেনে তুলল, দেখা গেল ফলার মাথায় সত্যি সত্যিই একটা কচ্ছপ। ফলাটা তার নরম মাংসল গলা ভেদ করে ও ধারে চলে গেছে। যুগল বলল, অজ্ঞান পৌষ মাসে জল যখন থির হইয়া যায়, এই সময় কাউঠারা কি করেন জানেন ছোটবাবু? জলের তলে গলা বাইর কইরা ওয়াশ ছাড়ে। এই দেখাই ঠাউর করতে হয়। মনে থাকবে তো? হ্যাঁ, থাকবে। লন, এইবার বাড়িতে যাই। বাড়ির দিকে সবেই পা বাড়িয়েছে, হঠাৎ বিনু দেখতে পেল ডান ধারে ঠিক খালের ওপারে অদ্ভুত ধরনের বড় বড় 7খানা নৌকো দাঁড়িয়ে আছে। রাজদিয়ায় আসার পর অনেক রকমের নৌকো দেখেছে বিনু, গাছি, শালতি, কোষ, মহাজনী ভর, কিন্তু এই রকম নৌকো এই প্রথম দেখল। অপার বিস্ময় বিনু শুধু হল, ওগুলো কিসের নৌকো যুগল? ওইগুলা বেবাইজা বহর। অনেককাল পরে বেবাইজারা রাজদিয়ায় আইল। লন যাই, ওগো ডাইকা বাড়িতে লইয়া যাই বলেই ছুটল। বেবাইজা কি যুগল? গেলেই বুঝতে পারবেন। খানিকটা ছুটবার পর ডান ধারে খালের ওপর দিয়ে বাঁশের সাঁকো, সেটা পেরুলেই ওপারে সারি সারি বেবাজিয়া নৌকোর বহর। সাঁকোর কাছাকাছি এসে চেঁচিয়ে চেঁচিয়ে যুগল ডাকতে লাগল, বেবাইজা, বেবাইজা। কি বা কও? কার বহর? আঞ্জুমান বেবাইজানির। মুখ ফিরিয়ে এবার বিনুর দিকে তাকালো যুগল। চীনা মানুষ, আঞ্জুমান বেবাইজানিরা বছরে একবার আমাগো এখানে আসে। সেই কৌতূহলটা মনের ভিতর টকবক করছিল। বিনু আবার শুধুল, বেবাইজা কি বললে না তো? আপনারা আর তর্স হয় না ছোটবাবু, কইলাম অগো বহরে গেলেই টের পাইবেন, তা না। বিনু আর কিছু বলল না, ঘাড় গোঁজ করে রইল। বিনুর চোখ মুখ দেখে মনে হয় হয়তো করুণাই হয়ে থাকবে,
যুগল বলল, বাইদ্যাকারে কয় জানেন তো? এতক্ষণে মনে পড়ে গেল। বেবাইজা শব্দটা আজই প্রথম শুনছে না বিনু, আগেও একবার শুনেছে। সেদিন রাত্রিবেলা সুজনগঞ্জের হাট থেকে ফেরার সময় মাঝ নদীতে তাদের একটা বহরও দেখেছিল। ঢেঁড়াওয়ালা হরিন্দ তার 2 সাকরেদ কাগা বগাকে নিয়ে সেই বহরে উঠে কোন এক ইসলামপুরের দিকে পাড়ি জমিয়েছিল। শব্দটা ঠিক বেবাইজা না, বেবাজিয়া, অর্থাৎ বেদে। এই জলের দেশে বেদেদের যে বেবাজিয়া বলে বিনু কেমন করে জানবে? সেদিন হাট থেকে ফেরার সময় হেমনাথ তা কিছুটা বুঝিয়ে দিয়েছিলেন। কলকাতায় ইরানি যাযাবরদের দেখেছে বিনু। ভূগোল বইতে আরব বেদুইনদেরও কথা পড়েছে। তারা সব স্থলচর জীব, হেঁটে হেঁটে অথবা উটের পিঠে দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়। কিন্তু এই খাল বিল নদীর রাজ্যে তা তো আর সম্ভব নয়। নৌকোয় নৌকোয় জলচর পাখির মতন এখানকার বেবাজিয়ারা ভেসে বেড়ায়। বিনু বলল, তোমাকে আর বুঝিয়ে দিতে হবে না, বেবাজিয়াদের আমি আগেও দেখেছি। আগে দেখা থাকলে বেবাইজা কি কইরা আমারে পাগল কইরা মারতে আসলেন কেন? আমার মনে পড়ছিল না যে। কাউটা লইয়া আর বেবাইজা বহরে যামু না, শালারে এইখানে বাইন্ধা রাখা যায়। হাতের কচ্ছপটাকে সাঁকোর সঙ্গে দ্রুত বাঁধতে লাগলো যুগল। বিনু কিছু বলল না। বাঁধা ছাদা হয়ে গেলে যুগল শুধল, সাঁকো পার হইতে পারবেন তো ছোটবাবু? সরু একখানা বাঁশের ওপর দিয়ে ওপারে যেতে হবে। দুধারে যদিও ধরনী রয়েছে, তবু বুক কাঁপতে লাগলো বিনুর। আগে আর কখনো সাঁকো পার হয়নি সে। অন্য সব ব্যাপারে যুগলের কাছে প্রচুর বীরত্ব দেখিয়েছে, কিন্তু সাঁকো পারাপারের কথায় তার মুখখানা ভারী করুণ দেখালো। মাথা নেড়ে আস্তে করে সে বলল, না, আপনি কোনো কামের না ছোটবাবু, আসেন আমার হাত ধইরা পার হইবেন। যুগলের হাত ধরে খাল পেরুতে পেরুতে তলার দিকে তাকালো বিনু। সাঁকোর অনেক নিচে অথই জল। একবার যদি হাত ফসকে যায়, যদিও সাঁতার শিখেছে, বুকের ভিতরটা ঢিপ ঢিপ করতে লাগলো বিনুর। ওপারে গিয়ে যুগল চেঁচামেচি জুড়ে দিল, কই গা বেবাইজানিরা, কই গেলা সকল, বাইর হও দেহি। যুগলের টাকাটেকিতে নৌকোগুলোর ভিতর থেকে অদ্ভুত ধরনের জনা কয়েক মেয়ে পুরুষ বেরিয়ে এলো। সেদিন রাত্রিবেলা সুজনগঞ্জ থেকে ফেরার সময় মাঝ নদীতে সেই বেদে বহরটা সামনে পড়েছিল। একজন বেবাজিয়ার গলার আওয়াজও শোনা গিয়েছিল, কিন্তু অন্ধকারে তাদের স্পষ্ট দেখা যায়নি। আজ দিনের আলোয় জগতের বিচিত্র এক মানুষ গোষ্ঠীর দিকে অসীম বিস্ময়ে তাকিয়ে থাকল সে। মেয়েগুলোর পরনে ইরানি নৌকোর পালের মতন চিত্র বিচিত্র ঘাগড়া এবং খাটো খাটো জামা, রুক্ষ চুলে কাঠের কাকুই, টানা চোখে ছুরির ধার, হাতে পায়ে মেহেন্দি মাখা, সারা গায়ে উঢেল অশৃঙ্খল যৌবন। পুরুষগুলির পরনে হয় ডোরাকাটা লুঙ্গি, নতুবা কুঁচি দেওয়া ঢোলা পাজামা, মাথায় ধনেশ পাখির পালক গোঁজা, সারা গায়ে তাদের উল্কির আঁকিবুকি, পাখি, সাপ, গরু, ছাগল, কত রকমের ছবি যে আঁকা। মেয়ে হোক পুরুষ হোক সবাই অত্যন্ত নোংরা, অপরিচ্ছন্ন। তাদের চিটচিটে পোশাক থেকে দুর্গন্ধ উঠে আসছে। মুখঠুক ধোয়ার অভ্যাস নেই। দাঁতের ওপর 1 ইঞ্চি পুরু হলুদ রঙের সর পড়ে আছে, আর হাত পায়ের নখ বড় বড়। সেগুলোর মাথা খানিক ভেঙেছে, খানিক ক্ষয় হয়ে গেছে। যুগল বলল, তোমরা রাজ দিয়া আইলা কবে? এক বেদিনী উত্তর দিল, আইজ বিহানবেলায়। থাকবা কয়দিন? চকিদারে যা বাইন্ধা দিছে, হ্যাঁ 2.5 দিন, আর বেশি তো থাকনের উপায় নাই। তা তো ঠিক কথাই। সকলরে দেখতে পাই, কিন্তু এই বহর যার সেই আঞ্জুমান বেবাইজানেরে দেখতে পাই না তো। হ্যাঁ গেল কই? এই যে আমি। মুখ ফেরাতেই বিনু দেখতে পেল সবচাইতে বড় নৌকোটার গলুইতে এক বুড়ি দাঁড়িয়ে আছে। চুলগুলো পাটের ফেঁসোর মতো লালচে, জট পাকানো, গায়ের চামড়া কুঁচকে শিথিল। হঠাৎ দেখলে মনে হয় ঢিলে একটা খোলসি পড়ে আছে বুঝি। সারা গায়ে বেবাজিয়া পুরুষদের মতন উল্কি এবং রূপোর ভারী ভারী গয়না, মেখলা, তেঁতুল পাতার হার, চুটকি, কানের চাকতি। এত বয়স হয়েছে আঞ্জুমানের, তবু চোখের দৃষ্টি আশ্চর্য সজীব। যেমন ধারালো তেমনই দূরভেদী। চিকন তীরের মতন তা বুঝি বুকের ভিতরে বেঁধে যায়। যুগল তো ঘুরে দাঁড়িয়েছিল।
একমুখ হেসে বলল, আরে এই যে তুমি, তা আসো কেমন? ভালোই। তুমি কেউ গা? চিনা চিনা লাগে। আমার নাম যুগল। যুগল? তোমারে কই দেখছি কও তো বাসি। হেমকর্তার বাড়িত, আমি তেনার ওইখানে কামলা খাটি। হা হা, এইবারে মনে পড়ছে। হেমকর্তায় কেমন আছেন? ভালো, হেমকর্তায় কোনো সময় মন্দ থাকে না। দেখা যাচ্ছে এই ভবঘুরে যাযাবরের দলও হেমনাথকে চেনে। বিনু অবাক হয়ে তাকিয়ে থাকল। যুগলা, তাই পোলাটা কেঠা? হেমকর্তার নাতি। তাই নেহি? হ। কেমন নাতি? আমি তো জানতাম হেমকর্তার পোলা মাইয়া নাই। তয় এই নাতিখান আইল কইথানে? বিনুর সঙ্গে হেমনাথের সম্পর্কটা যুগল বুঝিয়ে দিল। আঞ্জুমান বলল, হেই কই, ভাগ্নির পোলা। কিন্তু কি? আমরা তো বছর বছর রাইজ দিয়ে আসি, আইলেই হেমকর্তার বাড়ি যাই। কিন্তু তেনার ভাগ্নির ঘরে নাতি নাতকুরের তো দেখি নাই। দেখবা কেমনে, ওরা তো এইখানে এই প্রথমবার আইল। ও, আগে আসিল কই? বিনুরা কোথায় ছিল যুগল জানিয়ে দিল। এবার বিনুর দিকে ফিরে আঞ্জুমান বেবাজিয়ানি সস্নেহে ডাকল, আসো গো ভাই, আমাগো নাই আসো। দেশ দেশান্তরের বেদেদের সম্বন্ধে অনেক ভয়ঙ্কর গল্প শুনেছে বিনু। আঞ্জুমান বেবাজিয়ানি ডাকতেই তার বুকের ভিতরটা গুড়গুড় করে উঠল। নিজের অজান্তে সে গিয়ে দাঁড়ালো যুগলের পিছনে। ভীরু গলায় বলল, না, এইটা কেমন কথা হইল? তুমি আমাগো হেমকর্তার নাতি, এই তোরি আইসা বহরে না আইলে মন নি ভালো লাগে? আসো আইসো, একটু মিঠাই খাওয়াই। তোমার নানার বাড়িতে গিয়া আমরা কত কি খাইয়া আহি, কত আদর যত্ন পাই। বেনু কোনো উত্তর দিল না, চুপ করে থাকল। যুগল তার মনোভাব বুঝতে পেরেছিল, বলল, ও ছোটবাবু, আপনি কলকাতার পোলা, বেবাইজা দেখা ডরান? বিনু এবারও চুপ। যুগল বলল, ওরা চীনা মানুষ, লন যাই, আহ্লাদ কইরা ডাকলে যাইতে হয়। ভয়ও হচ্ছিল, আবার বেদেবহর সম্বন্ধে অপার কৌতূহল বোধ করছিল বিনু। সেদিন সুজনগঞ্জ থেকে ফেরার সময় হেমনাথ জানিয়েছিলেন, এই জলের দেশে বেবাজিয়ারা নৌকোয় ভেসে বেড়ায়, নৌকোতেই তাদের ঘর সংসার। এখানেই শিশু জন্মায়, বুড়োরা মরে, যৌবন অসীম সম্ভাবনায় এখানেই পুষ্পিত হয়ে ওঠে। জগতের বিচিত্র ভাসমান এই মানব গোষ্ঠী নৌকোর ওপরেই জীবনের ধারা অব্যাহত রাখে। শোক দুঃখ, সুখ আনন্দ, জন্ম মৃত্যু, জীবনের এমন কোনো লীলাই নেই যা ৫-৭খানা হাজার মণি বিশাল নৌকোর মধ্যে ঘটে না। আঞ্জুমান বেবাজিয়ানি আবার ডাকল, আসো গো হেমকর্তার নাতি, আমাকে ঘর গৃহস্থালি দেখা যাও, ডরের কিছু নাই। বুড়ি বেদেনি কি অন্তর্যামী? বেদেবহরের ভিতরটা দেখার খুবই ইচ্ছা, তবু নিজের থেকে বিনু হয়তো যেত না। যুগলই একরকম জোর করে তাকে বেদেবহরে নিয়ে তুলল। আঞ্জুমান বেবাজিয়ানি শুধল, আগে কি করবা কও? বেদেনি কি বলতে চায় বুঝতে না পেরে তাকিয়ে থাকল বিনু। আঞ্জুমান এবার বুঝিয়ে বলল, আগে পান তামুক মিঠাই খাইবা না আমাগো ঘর গৃহস্থালি দেখবা? পান তামাক আমি খাই না। আমার কপাল। কি হলো? পান খাও না, তামুক খাও না, কেমন তোর পুরুষ তুমি? বিনু এবার আর কিছু বলল না। তার চোখ মুখ দেখে আঞ্জুমান কি বুঝল কে জানে। তাড়াতাড়ি বলে উঠল, থাক থাক, পান তামুক খাইতে হইব না। অহনো মোজ গজায় না, একেবারে পোলা পান মানুষ। আগে দাড়ি মোজ গজাক, পুরুষ মানুষ হও, এরপর পান তামুক খাইও। অহন মিঠাই খাও। শুধু মিঠাই না, পাকা অমৃতসাগর কলা আর ক্ষীরাইও বিনুদের খেতে দিল আঞ্জুমান। খাওয়া দাওয়া হয়ে গেলে সারা বহর ঘুরিয়ে ঘুরিয়ে নিজেদের ঘর সংসার দেখাতে লাগল। মোট ৭খানা নৌকো। একটা নৌকোয় শুধু সাপের ঝাঁপি, ছোট বড় চৌকো গোল নানা আকারের অগণিত বেতের ডালা পর পর সাজানো। সেগুলোর ভিতর অসংখ্য রকমের সাপ,
শঙ্খচূড়, কালজাতি, দুধরাজ, খরিশ, লাউডাগা, পাহাড়ি অজগর, শামুক ভাঙা, চন্দ্রবোড়া, আরও কত কি। এক একটা ডালা খোলে অঞ্জুমান, আর বিদ্যুৎ চমকের মতন সাঁ করে সাপগুলো লেজের ওপর ভর দিয়ে দাঁড়ায়। লিকলিকে সরু জিভ বার করে ফোনা দোলাতে দোলাতে কুটিল চোখে তাকিয়ে তাকিয়ে দেখে। অঞ্জুমান তাদের নাম ধাম বংশপরিচয় মুখস্থ বলার মতন গড়গড় করে বলে যায়। সাপ দেখতে দেখতে এবং তাদের ইতিহাস শুনতে শুনতে বুকের রক্ত হিম হয়ে যাচ্ছিল বিনুর। কোনো নৌকোয় শুধুই বিছানা, কালো কুচকুচে শতরঞ্জি জড়ানো কাঁথা বালিশের স্তূপ একেবারে ছইয়ের মাথা পর্যন্ত ঠেকেছে। একটা নৌকো এসে দেখা গেল সেখানে শুধু পশু আর পাখি, ছাগল, গরু, খচ্চর, ভেড়া, গোটা 2 বাঁদর এবং অগুন্তি খাঁচার ভিতর নানা রকম পাখি, শালিক, ময়না, টিয়া, মোহনচূড়া, ঝুটকলি, সিদ্ধিগুরু, কোড়াল, এমনকি বাজও রয়েছে। আঞ্জুমানের পিছন পিছন ঘুরতে ঘুরতে শেষ নৌকোখানায় এসে পড়ল বিনুরা। বেবাজিয়া বহরের এটাই সবচাইতে ছোট নৌকা। আঞ্জুমান বলল, এইটা আমাগো পানহা ঘর। পানহা ঘর কি? দেখো। দেখা গেল উঁচু একটা বেদির ওপর মাটির সপ্তনাগ, আর তার মাথায় দেবী মনসার সিংহাসন। এমন মনসা মূর্তি আগে কখনো দেখেনি বিনু। মাথার পিছন থেকে বরুণ ছত্র ধরেছে কালের নাগ। খরিশ আর শঙ্খচূড় 7 লহর হার হয়ে বুকের কাছে ঝুলছে। মণিবন্ধে কঙ্কন হয়েছে খইজাতি। দেবীর সুডৌল বক্ষকুম্ভ কাঁচুলি হয়ে ঢেকেছে চক্রচূড় আর উদয়নাগ। লাউডগা আর কালচিতি, চন্দ্রবোড়া আর গক্ষুর বুনে বুনে ঘাগড়া বানানো হয়েছে। দেবীর কোটিতর থেকে তা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আঙুলে আঙুলে অঙ্গুরি হয়েছে সুতোশঙ্খ। পায়ে জড়িয়ে জড়িয়ে মল হয়েছে দাঁড়াস। কর্ণভূষণ হয়ে দোদুল দুলছে সাদা চিতির ফনা। দেবীর চোখে বিষের কাজল, নিঃশ্বাসে গড়ল ঝরছে যেন অবিরল। মনসা মূর্তির সামনে অনেকগুলো ধুনুচি, সেগুলো থেকে ধূপের গন্ধ উঠে আসছে। খানকতক পেতলের সরাও চোখে পড়ল, সেগুলোতে কাঁচা দুধ আর সবরিকলা সাজিয়ে রাখা হয়েছে। আঞ্জুমান বেবাজিয়ানি বলল, এইটাই আমাগো আসল জায়গা। মা মনসার ঘরে আমরা কোনো পাপ করি না। শত্রুরও যদি এইখানে আইসা আশ্রয় লয়, তার গায়ে হাত তুলি না। রোজ সন্ধ্যায় মনসার নামে এইখানে সদগা হয়। আমরা বেবাইজা মাইয়ারা তখন ল্যাংটা হইয়া ধূপতি নাচ নাচি। সদগার সময় পুরুষ মানুষ এই ঘরে আইতে পারে না। সবটা বুঝতে না পারলেও বিনু এইটুকু বুঝল যে এই পানহা ঘর বেদেদের কাছে অতি পবিত্র একটা জায়গা। এখানে এমন কিছু তারা করে না যা অসুচি, যা অন্যায়, যা ধর্মবিরুদ্ধ। আরও কিছুক্ষণ গল্প টল্প করার পর যুগল হঠাৎ বলল, অনেকখানি সময় তোমাগো এইখানে কাটাইয়া গেলাম, ওহন আমরা যাই। আইসা, আমাগো বাড়ির যাইবা না? নিজাস যাইমু। রাজদিয়ায় আইসা হেমকর্তার বাড়ির যামু না? আমার ঘরে কয়টা মাথা রে? হ্যাঁ সারা। আর কি? কলকাতা থনে তেনার নাতি আইসে, নাতনি আইসে, ভাগ্নি আইসে, যাইতে আমাগো হইবই। বিকালে যামু। আইসা, এই বেলা ছোটবাবুরে কিছু দেখাইলে না? ওই বেলা গিয়ে সাপ খেলা দেখাইবা কিলাম? দেখামু দেখামু। আর মনসার গান শুনাইবা? শুনামু। উঠবার সময় বিনু বলল, যাবে কিন্তু, নিশ্চয়ই যাবে। কিছুক্ষণ পর বাড়ির দিকে ফিরতে ফিরতে বেদেদের সম্বন্ধে আরও কিছু চমকপ্রদ খবর দিল যুগল। এরা অদ্ভুত জাত, মনসা পুজোও করে, আবার কেউ কেউ নামাজও পড়ে। অনেক খ্রিশ্চানও এখানে এসে জুটেছে। সাপ খেলা, বাঁদর খেলা, ছাগল খেলা, এমনকি নানা রকম শারীরিক কসরত এবং ভেলকিবাজি দেখিয়েও ওরা পয়সা রোজগার করে। তাছাড়া সাপে কামড়ালে ওঝাগিরিও করে। কিন্তু এইসব দিনের আলোর ব্যাপার। রাতের অন্ধকারেই ওদের আসল খেলা, আর সেটা হলো চুরি। যেখানে বেবাজিয়া বহর ভেড়ে, সেই জায়গার বাসিন্দাদের চোখ থেকে ঘুম ছুটে যায়। সর্বক্ষণ তারা তটস্থ হয়ে থাকে। অঞ্জুমান বেবাজিয়ানিরা এসেছে, রাজদিয়াতে এবার চুরির ধুম পড়ে যাবে। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি। আর যারা আমার পুরনো শ্রোতা বন্ধুরা তাদেরকে অবশ্যই বলবো কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন। আজকে এই পর্যন্তই, আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।